চৌঠা সেপ্টেম্বর 2024 রাজধানী দিল্লিতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে স্বাক্ষরিত হল শান্তি চুক্তি। রাজ্যের দুই উগ্রপন্থী সংগঠন এনএলএফটি এবং এটিটিএফ এর আত্মসমর্পণ করে সাধারণ জীবনযাপনে ফিরে আসার প্রতিশ্রুতির কারণে এই শান্তি চুক্তি ভীষণভাবে তাৎপর্যপূর্ণ। রাজ্যে 80-র দশক থেকে শুরু হওয়া বীভৎস সন্ত্রাস বিভিন্ন জঙ্গি সংগঠনের নামে চলতে থাকে প্রায় একবিংশ শতাব্দীর প্রথম দশক অব্দি। তবে সাম্প্রতিককালে রাজ্যে কোনো ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপ তেমনভাবে লক্ষ্য করা না গেলেও এনএলএফটি এবং এটিটিএফ এর মতো বিচ্ছিন্নবাদীদের মূল স্রোতে ফিরে আসা খুবই তাৎপর্যপূর্ণ। তাহলে কি এই শান্তি চুক্তি রাজ্যের উগ্রপন্থার জবনিকা টানতে পারবে? এখন কি আমরা বলতে পারি ত্রিপুরা উগ্রপন্থা মুক্ত? এটাই এখন কোটি টাকার প্রশ্ন, আর সেই প্রশ্নের জবাব খুঁজতেই আমাদের আজকের বিশেষ টক শো। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। ত্রিপাক্ষিক চুক্তির পর এবার শান্তি চুক্তির কারণে রাজ্যের উগ্রপন্থার সমস্যা কতটা মিটবে এবং নৃগোষ্ঠীদের উন্নয়নে কতটা গতি আসবে সেই বিষয় নিয়ে আলোচনা করতে আজ আমার সাথে স্টুডিওতে রয়েছেন রাজ্যের বিশিষ্ট লেখক সাহিত্যিক বিকাশ রায় দেববর্মা এবং বিশিষ্ট আইনজীবী মঙ্গল দেববর্মা। স্বাগত আপনাদের দুজনকে। আমরা দর্শক বন্ধুরা 2024 সালের চৌঠা সেপ্টেম্বর যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে তার গুরুত্ব বুঝতে হলে রাজ্যের বৈরী সন্ত্রাসের ইতিহাস জানতে হবে, বুঝতে হবে। 1978 সালে বিজয় রাঙ্খলের নেতৃত্বে গঠিত হয় টিএনবি নামের উগ্রবাদী সংগঠন। দীর্ঘ এক দশকের সন্ত্রাসবাদী কার্যকলাপের পর 1988 সালে টিএনবি আত্মসমর্পণ করে এবং স্বাক্ষরিত হয় টিএনবি চুক্তি। কিন্তু টিএনবির তৎকালীন সহসভাপতি ধনঞ্জয় রিয়াং 1989 সালে আবার একটি নতুন জঙ্গি সংগঠন এনএলএফটি গঠন করে। 1994 সালে নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে ধনঞ্জয় রিয়াং এবার এনএলএফটি ছেড়ে আরও একটি নতুন সংগঠন টিআরএ তৈরি করেন। যদিও 1997 সালে টিআরএ সংগঠনটি সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হয়। এদিকে এনএলএফটির দায়িত্ব তুলে নেয় বিশ্বমোহন দেববর্মা। কিন্তু 2001 সালে এনএলএফটির আবার দুটি ভাগে ভাগ হয়ে যায়। একদিকে নয়নবাসী জমাতিয়া গ্রুপ, অন্যদিকে বিশ্বমোহন দেববর্মা গ্রুপ। 2008 সালের নভেম্বর মাসে নয়নবাসী জমাতিয়াকে বাংলাদেশে গ্রেপ্তার করা হয় এবং 2013 সালে পুশব্যাক করা হয় ভারতবর্ষে। নয়নবাসী ত্রিপুরা পুলিশের কাছে আত্মসমর্পণ করে। আর এদিকে বিশ্বমোহন দেববর্মা গত চৌঠা সেপ্টেম্বর শান্তি চুক্তিতে স্বাক্ষর করে মূল স্রোতে ফিরে আসার অঙ্গীকারবদ্ধ হয়। অন্যদিকে 1989 সালে ললিত দেববর্মা এবং রঞ্জিত দেববর্মার নেতৃত্বে আরও একটি উগ্রবাদী সংগঠন গঠিত হয়েছিল। নাম রাখা হয় অল ত্রিপুরা ট্রাইবাল ফোর্স। 1993 সালে সংগঠনের বহু কর্মীদের নিয়ে ললিত দেববর্মা আত্মসমর্পণ করে। কিন্তু বিক্ষুব্ধ রঞ্জিত দেববর্মা এবং তার অনুগামীরা তখন গঠন করে অল ত্রিপুরা টাইগার ফোর্স, যা এটিটিএফ নামে পরিচিত। আর সেই এটিটিএফ এর বর্তমান নেতৃত্ব অলেন্দ্র রিয়াং চৌঠা সেপ্টেম্বরের শান্তি চুক্তিতে স্বাক্ষর করে। তবে টিএনবি, এনএলএফটি এবং এটিটিএফ ছাড়াও এই সময় বহু ছোট ছোট সন্ত্রাসবাদী গ্রুপ যেমন ত্রিপুরা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট, ত্রিপুরা ট্রাইবাল ভলেন্টিয়ার ফোর্স, ত্রিপুরা ট্রাইবাল ডেমোক্রেটিক ফোর্স, অল ত্রিপুরা ভলেন্টিয়ার অ্যাসোসিয়েশন, ত্রিপুরা ট্রাইবাল অ্যাকশন কমিটি ফোর্স, আরও এমন বহু দল তৈরি হয় এবং ভেঙে যায়। এদের বেশিরভাগই এনএলএফটি এবং এটিটিএফ এর সঙ্গে যোগাযোগ ছিল এবং এরা সহায়ক দল হিসেবে কাজ করত। তাই এখন প্রশ্ন হচ্ছে যে চৌঠা সেপ্টেম্বরের শান্তি চুক্তির পর রাজ্যের উগ্রপন্থী সমস্যা কি সম্পূর্ণভাবে শেষ হয়ে গেল? কি মনে করেন মঙ্গলবাবু, আপনার কি মনে হয়? হ্যাঁ, প্রথমে ভ্যানগার্ড ভিউয়ার্সদের নমস্কার জানাই। হ্যাঁ, এটা যেহেতু গত 4 তারিখে আমরা দেখেছি যে এটিটিএফ এবং এনএলএফটি, আমার মনে হয় এটাই ছিল লাস্ট, যদি এক্সিস্টিং যদি থেকে থাকতো যদি বলা হয় তাহলে মনে হয় এই দুইটা সংগঠনই ছিল লাস্ট অব্দি। আপনি অনেকগুলো মানে নাম বলেছেন, অনেক জঙ্গি সংগঠনের, এইগুলো অনেক সবটাই কিন্তু বিভিন্ন সময়ের মানে ইয়াতে
সবাই তলিয়ে গেছে বিভিন্ন ভাবে। কিন্তু হয়তো বা ওইটা সময়ের যে ডাকে, সময়ের আহ্বানে হয়তো সব জিনিসের একটা সমাপ্তি ঘটে। হয়তো বা এখন যে 4 তারিখের যে ঘটনাটা তারই হয়তো প্রতিফলন হইতে পারে, যার কারণে তাদের যে অ্যাক্টিভিটিস গুলা তারা সমস্ত এইগুলো ছেড়ে মানে স্বাভাবিক জীবনযাত্রায় শান্তির পথে এসে চুক্তি ইন্ডিয়া গভর্নমেন্টের সাথে চুক্তি করে। কিন্তু এখন যে এই যতগুলো চুক্তি হয়েছে এবং সবগুলা কিন্তু সেরকম কিন্তু চুক্তি হয়নি। আমরা যদি সবটাতেই যদি দেখি, শুধু চুক্তিতে এগ্রিমেন্টটা যদি আমরা এগ্রিমেন্ট অফ সেটেলমেন্ট প্রথম হয়েছিল 1988 10B অ্যাকর্ড, যে 10B অ্যাকর্ডটা আসলে ত্রিপুরার সবচেয়ে বেশি মানে জঙ্গি কার্যকলাপ করে বা যদি বলা যায় এক্সট্রিমিজমের মাধ্যমে ইন্ডিয়া গভর্নমেন্টের সঙ্গে বা সরকারের সঙ্গে ত্রিপাক্ষিক চুক্তির মাধ্যমে বিভিন্ন দাবি দেওয়া, রাজনৈতিক এবং কিছু ইকোনমিক প্যাকেজ সমস্যাটাই ট্রাইবেলদের জন্য কিন্তু প্রথম তারাই কিন্তু আনে টিএনবি অ্যাকর্ড। ঠিক এখনো বলা হয় যে টিএনবি অ্যাকর্ডেই ট্রাইবেলরা পেয়েছিল এবং সেখানে কিছু যে চুক্তির মাধ্যমে এমন কিছু পেয়েছিল ট্রাইবেলরা যাতে ট্রাইবেলদের বা নৃগোষ্ঠীদের উন্নয়ন হয়েছে। 3টে সিট বেড়েছিল, 3টা সিট বেড়েছিল এসটি সিট, এবং ওখানে মূল মানে ইয়েতে মানে কি কয় টিএনবি অ্যাকর্ডের মূল ছিল হইল গিয়া যে বাউন্ডারি গুলাতে মানে কি কয় ইন্টারন্যাশনাল যে বর্ডার আছে ফেন্সিং এর যে ম্যাটারটা ওইটা হলো গিয়ে নাম্বার 1। নাম্বার 2 হইল গিয়া তাদের যে মানে এসটিদের জন্য 3টা সিট মানে ইয়ে করে 17টা থেকে 20টা সিট করা। আরেকটা হইল গিয়া এডিসি এরিয়াকে ডিমার্কেশন করা, রিডিমার্কেশন করা, যার কারণে 2 মেন কমিশন গঠিত হয় 1994-এ এবং 2 মেন গঠিত করে কিছু এডিসি এরিয়া থেকে এক্সক্লুশন করা হয়, কিছু নন এডিসি এরিয়া থেকে এডিসি ভিতরে ইনক্লুশন করা হয়। এটা কিন্তু টিএনবি অ্যাকর্ডের ভিত্তিতে ছিল। এবং ওইটার সঙ্গে আরেকটা ছিল মূল্যবান মানে এটা হচ্ছে ট্রাইবাল ল্যান্ড এলিনিয়েশন, যে সমস্ত ল্যান্ডগুলো নন ট্রাইবেলদের হাতে চলে গিয়েছিল তৎকালীন সময়ে, এইগুলোকে কিভাবে রেস্টোরেশন করা হয় ওইটা কিন্তু ওই এগ্রিমেন্টের মধ্যে টিএনবি অ্যাকর্ডে ছিল, যেগুলো খুবই মূল্যবান এবং এটা ট্রাইবেলের জন্য খুবই মূল্যবান। এবং তার পরবর্তী সময় আমরা ওইটাতে যদি ব্যাখ্যা যাই তাহলে পরে ওইটা আরেকটা পলিটিক্যালের সঙ্গে যদি আমরা এটা কম্পেয়ার করি, এখন প্রথমেই দেখতে হবে যে আসলে আমাদের যে ট্রাইবেলরা তারা পলিটিক্স করে, পলিটিক্যাল করে বাই ডেমোক্রেটিক ওয়েতে গণতন্ত্রের উপায়ে গিয়ে তারা কতটুকু ট্রাইবেলদের জন্য দাবি দাওয়া আদায় করতে পেরেছে। আমরা সেই বিষয়টাতে আসবো মঙ্গলবাবু, আমি বলছি সেই বিষয়টাতে আমরা আসবো। কিন্তু আসলে কি এই যে শান্তি চুক্তিটাকে বুঝতে হলে ভালোভাবে এবং ঠান্ডা মাথায় যদি বুঝতে হয় যে কিভাবে এই শান্তি চুক্তি ঐতিহাসিক চুক্তি যেটাকে বলা হচ্ছে, আমরা একটু যেতে হবে যে উগ্রপন্থার যে ব্যাপারটা আমাদের যে ত্রিপুরা রাজ্যে বা 35 বছর বা 40 বছর 4 দশকের যে উগ্রপন্থার সমস্যা বলা হচ্ছে, সেই উগ্রপন্থার সমস্যাটা কিভাবে শুরু হয়েছিল এবং কেন শুরু হয়েছিল। বিকাশবাবু আমাদের সঙ্গে আছেন। বিকাশবাবু, আমরা যদি একটু জানতে চাই যে রাজ্যে উগ্রপন্থার ইতিহাসটা কি, মানে কেন এই পথ বেছে নিয়েছিল উগ্রপন্থীরা? নমস্কার, আপনাদের চ্যানেল নিউজ ভ্যানগার্ডের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে ত্রিপুরার সমস্ত জনগণকে আমি আমার ভালোবাসা জানাচ্ছি এবং এই সুন্দর একটা প্রোগ্রামে উপস্থিত হতে পেরে আমি নিজেকেও খুব গর্বিত মনে করছি। আপনি যে প্রশ্নটা করেছেন সেটা হলো কি উগ্রপন্থার সৃষ্টি কেন হয়, কিভাবে হয়। একদম আমরা যদি একটু পেছনের দিকে যাই, ত্রিপুরাতে উগ্রপন্থী কিন্তু টিএনভি দিয়ে শুরু হয়নি, এটা একটা ভুল ধারণা। ত্রিপুরাতে 1945-46-এ যখন আপনার জনশিক্ষা আন্দোলন যেটা শুরু হয়েছিল, বছর 2-3 মধ্যেই কিন্তু সেই জনশিক্ষা আন্দোলনটা ডিরেইল হয়ে যায়। আচ্ছা, কি কারণে ডিরেইল হয়ে যায় সেই একটা বিরাট বড় একটা ইতিহাস, সেই বিরাট বড় একটা অধ্যায়, সে অধ্যায়ে আমরা যাব না। কিন্তু সারা ভারতবর্ষে তখন কমিউনিস্ট মুভমেন্টের একটা রমরমা চলছিল এবং ত্রিপুরাতে দশরথদেব এবং অঘোরদেব বর্মা এবং ওনাদের সঙ্গে আরো বেশ কয়েকজন ছিলেন, এদের নেতৃত্বেই যে আন্দোলনটা শুরু হয়েছিল সেটা মূলত ছিল শিক্ষার অধিকারের দাবিতে। সেখান থেকে ওটা শিফট করে চলে গেল গণমুক্তি পরিষদ।
বা মুক্তি পরিষদ। তো সেখানে যাওয়ার পরে আপনি জানেন ওই সময়টাতে কমিউনিস্ট পার্টি ব্যান হয়েছিল এবং ধরপাকড়ও হয়েছিল। দশরথ দেব 1952-তে যে ইলেকশন হয়েছিল সেই ইলেকশনে উনি আন্ডারগ্রাউন্ড থেকে অন্তর্ধান অবস্থায় থেকে উনি জয়লাভ করেছেন, সেখান থেকে জয়লাভ হয়েছিল। সেগুলো তো লিখিত ইতিহাস, আমরা সবাই জানি। তো এটাকেও আমি বলবো আরেক এক ধরনের উগ্রপন্থা। কারণ না আমি বলছি এখানে কি এনারা কি মানে আপনারা যেহেতু জানেন ইতিহাসটা, এনারা কি সশস্ত্র আন্দোলন করেছিলেন? সশস্ত্র আন্দোলন হয়েছিল। কুমারী মধুতি রূপশ্রী পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন। তারপরে আপনার ইয়েতে গোলাঘাটিতে 6 জন নিহত হয়েছিলেন। তারপরে মোহনপুর থানা লুট হয়েছিল। এরকম অনেক হয়েছে, আচ্ছা, অনেক ঘটনা হয়েছে এবং প্রচুর ইতিহাস এখনো লেখা হয়নি, অজানা ইতিহাস প্রচুর রয়ে গেছে এখন। তো এই যে উগ্রপন্থা, বা আমি উগ্রপন্থা জায়গাতে অন্য আরেকটা কথা যদি আমরা ইউজ করি, ব্যবহার করি, যে গণতান্ত্রিক পথে গিয়ে যখন কোনো কিছু সুরাহা হচ্ছে না, অধিকার আদায়ের আন্দোলন কে যখন মান্যতা দেওয়া হচ্ছে না বা দাবি দেওয়ার প্রতি যখন মনোযোগ দেওয়া হচ্ছে না, দে আর নট পেইং অ্যাটেনশন, তখনই উগ্রপন্থার দিকে টার্ন নেয়। এটা ত্রিপুরাতে গণতান্ত্রিক পথ বেছে নেওয়া হয়। হ্যাঁ, গণতান্ত্রিক পথ ছেড়ে অন্যভাবে অন্য পথ নেয়া। এবং ত্রিপুরাতে এর পরেও হয়েছে আপনার কাঞ্চনপুরে রিয়াংদের যে জায়গা ছিল, এখন তো রিয়াং বলেন, এখন তো ব্রু বলে ওনাদেরকে, ওনাদের যে সেটেলমেন্ট করা, ওনাদেরকে সেটেলমেন্ট দেওয়া যে জায়গাগুলো ছিল, সেই জায়গাগুলোকে উইথ এ স্ট্রোক অফ পেন যখন স্বস্তি সমিতিকে যখন ওখানে আপনার 999 দ্রোণ জায়গা যখন দিয়ে দেওয়া হলো, and they had been uprooted from their ancestral land, তখন কিন্তু ওখানে ছোটখাটো একটা উগ্রপন্থার আন্দোলন হয়েছিল, যদিও সেটা বেশি দিন টিকতে পারেনি। আচ্ছা, সেটা কোন সালের কথা? সেটা আমি বলছি 60s এর দিকে, এক্সাক্ট ডেটটা আমার মনে নেই, 60-র দিকে সেটা হয়েছিল। তো এর আগেও হয়েছে, ভারতবর্ষের সঙ্গে ত্রিপুরা যখন যোগদান করে তারও আগে হয়েছে, বীর বিক্রমের শাসন আমলের শেষের দিকে রতনমণির ইয়েতে হয়েছে, নেতৃত্বে হয়েছে। তো সেই যে রতনমণির নেতৃত্বে যে আন্দোলন হয়েছিল, সেখানেও কিন্তু পার্টির মদত ছিল, তখন পার্টি ছিল কংগ্রেস। আচ্ছা, সেই ইতিহাস অনেকেই জানে না বা ইতিহাস খোঁড়াখুড়ি কেউ করে না। সো there was a political connection with উগ্রপন্থা। ত্রিপুরাতে যতবার হয়েছে ততবারই কোনো না কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে একটা যোগাযোগ ছিল, সে প্রত্যক্ষভাবে হোক আর পরোক্ষভাবে হোক। মানে আপনি বলছেন প্রত্যেক উগ্রপন্থী যে সংস্থাগুলো বা সংগঠনগুলো ছিল, তাদের পেছনে পলিটিক্যাল পার্টিরা কোনো না কোনো পলিটিক্যাল পার্টি পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে ছিল, এবং সেটা থাকবেই। এটা খুবই 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 কি বলবো, এটা তাৎপর্যপূর্ণ ঘটনা। কারণ ত্রিপুরার মানুষ কিন্তু তুলনামূলকভাবে অন্যান্য রাজ্যের সঙ্গে যদি আমরা তুলনা করি, তাহলে দেখা যাবে যে রাজনৈতিক পার্টির সঙ্গে সম্পৃক্ততা অনেক বেশি, অনেক বেশি, যেটা ভারতবর্ষের অন্যান্য রাজ্যে এতটুকু দেখা যায় না। ভারতবর্ষের অন্যান্য রাজ্যে শুধু ইলেকশনের সময় একটু জেগে ওঠে বা রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তারপরে যার যে কাজে ওরা চলে যায়, কিন্তু ত্রিপুরা তো সেটা না। তো এটা কি কেন হয়েছে, কবে থেকে শুরু হয়েছে, সেটা আরেক ইতিহাস, সেখানে আমরা যাব না। আপনি যে প্রশ্নটা করেছেন যে শুরুর দিকে যে আদৌ উগ্রপন্থা কি শেষ হবে, এর উত্তর কে দেবে? এর উত্তর হলো, আপনি শুরুর দিকে যে ভূমিকায় যে কথাগুলো বলেছেন, ওই ভূমিকার মধ্যেই কিন্তু এর উত্তরগুলো লুকিয়ে রয়েছে। জনগণের মধ্যেই একটা গোষ্ঠী কখন উগ্রপন্থা নেয়, উগ্রপন্থার সাহায্য তখনই নেয় যখন গণতান্ত্রিক উপায়ে তার বলা কথাগুলো যখন কেউ কানে তোলে না, তখনই সে উগ্রপন্থার সাহায্য নেয়। তো এখানে ত্রিপুরাতে শুধু একটা জনগোষ্ঠীর লোক, যারা আদিবাসী, যারা
তারা কেন বারবার উগ্রপন্থার সাহায্য নিচ্ছে? হোয়াই দে আর টেকিং রিসোর্ট টু দ্য এক্সট্রিমিজম? এর ভেতরে যেতে হবে, এর মূল খুঁজতে হবে, এবং মূল খুঁজতে গেলে বোঝা যাবে যে একটা বিপন্নতাবোধ সেটা এখনকার যে খুব জনপ্রিয় একটা কথা, জল জঙ্গল জমিন, সেটা খুব জনপ্রিয় একটা কথা এই মুহূর্তে। এই বিপন্নতাটা কি মানে বিপন্নতা শুধু আর্থসামাজিক দিক থেকে আসেনি, সমস্ত দিক থেকে। আচ্ছা, সব দিক থেকে, সমস্ত দিক থেকে। তার জাতিগত বৈশিষ্ট্য বজায় রাখা, তার ঐতিহ্যগত যে সাংস্কৃতিকগত যেসব ব্যাপার রয়েছে সেগুলো বজায় রাখা, নিজেকে বাঁচিয়ে রাখা, একটা স্বাতন্ত্র্য, একটা স্বকীয়তা একটাকে বজায় রাখা, সেইগুলো যখন দেখা যাচ্ছে যে সেটা ঠিকঠাক ভাবে মনোযোগ দেওয়া হচ্ছে না, তাদেরকে বিভিন্নভাবে তাদের নিজস্বতাকে বিপন্ন করে দেওয়া হচ্ছে। তাদের যে নিজস্ব পরিচয় যেটা আছে, সাংস্কৃতিক পরিচয় যেটা আছে, বা ভাষাগত পরিচয় যেটা আছে, যেটাকে উপরে তুলে নিয়ে যাওয়া বা সেটাকে উত্তরোত্তর উন্নতির দিকে নিয়ে যাওয়ার যে একটা অ্যাসপিরেশন সবার মনে কাজ করে, তো সেই জায়গাটাতে যখন একটা বাধার সৃষ্টি আসে, সে যে কোনো ভাবেই হোক, সুতরাং আমি এটাই বলবো যে এখন এনএলএফটি এন্ড এটিটিএফ আন্ডার দ্য লিডারশিপ অফ কি রিয়াং বললেন, বিশ্বমোহন দেববর্মা আর অলিন্দ্র রিয়াং। তো অলিন্দ্র রিয়াং এবং বিশ্বমোহন দেববর্মা, দিজ আর অনলি দ্য টু নেমস, নট দ্য ফেস। আচ্ছা, আসলে ফেস হলো গিয়ে যে ওই জনগোষ্ঠীর লোকদের ভিতরে যে ক্ষোভ জমে আছে, সেই ক্ষোভটাকে প্রশমিত করার জন্য যা যা করা দরকার একটা সরকার, সেটা করা হচ্ছে কি না। ওকে, আমি আসবো এই বিষয়টাতে। যে বললেন মূল কথা এখানে, তাহলে যতটুকু বুঝতে পারলাম আমরা, যে গণতান্ত্রিক পদ্ধতি ছেড়ে অগণতান্ত্রিক পথে তখনই হাঁটে মানুষ যখন তার কথা শোনা হয় না, তার কথা যখন বোঝা হয় না, তার যখন দাবি মানা হয় না। তাহলে আমরা যদি ত্রিপুরা রাজ্যের যদি যারা নৃগোষ্ঠী আছে, মঙ্গলবাবু, এনএলএফটি বা এটিটিএফ এর বা টিএনবি, আগে টিএনবি বা তারও আগে যেসব উগ্রপন্থী সংগঠনের কথা বলছিলেন, এখানে বলছিলেন যে ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগেও এই সমস্যা ছিল ত্রিপুরা রাজ্যে। এখন দাবিটা কি ছিল, মূল দাবিটা কি ছিল? এখন প্রশ্ন আসে যে ত্রিপুরা রাজ্যে এই ধরনের সশস্ত্র উগ্রপন্থী সংগঠন বা বিচ্ছিন্নতাবাদীরা বারবার আত্মপ্রকাশ ঘটে, এক একটা সংগঠন হয়, তাদের নাম হয়, তারা কিছু সন্ত্রাস করে, বহু মানুষের জীবন কেড়ে নেয় এবং তারপর তারা আত্মসমর্পণ করে। এখন প্রশ্ন হচ্ছে যে দাবিটা কি? আমরা একটা সময় রাজনৈতিকভাবে এবং অরাজনৈতিকভাবে দাবি শুনেছি। কি দাবি? স্বাধীন ত্রিপুরা, ত্রিপুরাল্যান্ড, গ্রেটার ত্রিপুরাল্যান্ড। এবং এক্ষুনি যে বিকাশবাবু যে কথাগুলো বলছিলেন, যে মানুষের যখন আর্থসামাজিক থেকে শুরু করে বা আমাদের নৃগোষ্ঠী অংশের মানুষের সবকিছু যখন বিপন্ন হয়, তখনই তারা এই ধরনের পথ বেছে নেয়। এখন তাহলে তাদের শুরু থেকে দাবিটা কি ছিল এবং কোন কোন দাবিগুলো পূরণ হয়েছে কিনা, না একদমই হয়নি? হ্যাঁ, এটাতে খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা। কারণ কেন উগ্রপন্থার জন্ম, এটা কিন্তু প্রথমে বিকাশ দা এটা একটু ব্যাখ্যা দিতে চেষ্টা করেছেন। তো মূল হইল গিয়ে তার যে, আমরা এটাকে যদি বলি যে সেলফ ডিটারমিনেশন, আত্মনিয়ন্ত্রণের যে অধিকার। আমরা যখন যারা গ্রাম অঞ্চলে থাকতো, ট্রাইবালের বিশেষ করে যখন অস্বীকৃত ছিল, তাদের তখন সমস্ত কিছুই ছিল। তাদের দানের গোলা ছিল, কি বলে, তাদের জায়গা সম্পত্তি এভরিথিং ছিল, সব বন জঙ্গল সবই তো ওখানে থেকে, তাদেরই তো সব রাজার ইয়ার পরে। ধীরে ধীরে তারা যখন দেখলো যে সবকিছু তাদের কাছ থেকে চলে যাচ্ছে, তারা কোনো কিছু পাচ্ছে না, রাজনীতির ইয়া করেও তারা কিছু পাচ্ছে না, এখানে সবাই নিয়ে গেছে, তখন হয়তো বা ওরা ভেবেছে যে না, আমরা যদি এটা আমাদের আত্মনিয়ন্ত্রণ অধিকারটা যদি আমরা রক্ষা করতে চাই, তাহলে পরে আমাদেরকে একটু আমাদের কি বলে সরকারকে আমাদের দিকে দৃষ্টি আকর্ষণ করতে হইব। দৃষ্টি আকর্ষণটা এখন হলো দুইটা রাস্তা, একটা হলো বাই ওয়ে অফ ডেমোক্রেটিক পলিটিক্যাল থ্রু পলিটিক্যাল পার্টি, আর একটা হইল গিয়ে সশস্ত্র আন্দোলন। দুইটার মধ্যে তার যে আকর্ষণটা যে টানার জন্য এই দুইটা দিকেই শুরু হয়। তো একদিকে রাজনীতির দিক দিয়ে ছিল, একটা ট্রাইবাল একটা জনগোষ্ঠী ছিল একটা রাজনীতির পক্ষে, আর একটা ছিল সশস্ত্র আন্দোলনে। তো এই দুইটা আন্দোলনের যখন এটা চলতে থাকে, প্যারালালি চলতে থাকে, চলারই আমরা প্রথম রেজাল্টটা দেখলাম যে টিএনবির যে
মানে ইয়াটা তার যে পার্টটা তার যে টেনুরটা ওই সময়ের, যার কারণে ইন্ডিয়া গভর্নমেন্ট তাদেরকে আহ্বান করা হয় যে তোমরা শান্তির পথে চলে আসো, তোমাদের দাবি দাওয়া কি এগুলো নিয়ে আমরা কথা বলবো, আমরা এটা দিতে চেষ্টা করব। যার কারণে এগ্রিমেন্টটা হয়, যার কারণে যে ওই সময়ের ট্রাইবাল ইস্যুগুলো কি ছিল, নাম্বার 1 ছিল যে এখানে একটা যে ফেন্সিং করতে হবে, হ্যাঁ দৈনন্দিন যে হারে মানে এটা অনুপ্রবেশের গতি ছিল এটাকে একটা বন্ধ করতে হবে। তো এটাতে এগ্রিমেন্টের মাধ্যমে এটা একটা আশা হয়। তারপরে ওখানে দেখেছে যে না আমাদের এখানে যেহেতু গণতন্ত্রেতে মানে কি গণতন্ত্র হলে এখানে পিপুলসের মানে জনগণের মানে এখানে রিফ্লেক্ট হয় তো মানুষের ভয়েস। তো তখন তো আমাদের যে 17% ছিল মানে ইয়াটা 17 ছিল সিট ছিল আমাদের আউট অফ 60, এটা হলো আমাদের খুব সম্ভবত 27% ছিল তখন, এটা 91 এর মানে ইয়ার ভিত্তিতে সেন্সাসের ভিত্তিতে। তো ওই হিসাবে ওইটাকে আরো 3টে সিট বাড়ানো সংবিধান সংশোধন করে ওটা 20টা করা হয়। তো এটা বিরাট একটা ট্রাইবেলদের জন্য বা তাদের যে ডিমান্ড এটা একটা এখানে চলে আসে। তো এটা ওইটার মাধ্যমে আসে এবং ওইটার সঙ্গে সঙ্গে যে এডিসি নিয়ে যে রিডিমার্কেশন যে মানিয়াটা ওইটা কিছু এক্সক্লুশন ইনক্লুশন করা হয়। এবং তার পরবর্তী সময়ে আপনি যেটা বলেছেন যে অল ত্রিপুরা ট্রাইবাল ফোর্স ATTF যেটা ললিত দেববর্মার নেতৃত্বে 1993-তে আবার আরেকটা এগ্রিমেন্ট হয়। ওই এগ্রিমেন্টটা হলো স্টেট গভর্নমেন্টের সঙ্গে 93 যে এগ্রিমেন্টটা এটা স্টেট গভর্নমেন্ট যখন আত্মসমর্পণ করে এটা রাজ্য সরকারের সঙ্গে এটা এগ্রিমেন্ট হয়। ওই চুক্তিতেও খুবই গুরুত্বপূর্ণ কতগুলো চুক্তি মানে ছিল। প্রথম কি ছিল এখানে, প্রথম হইলে যে ফরেন ন্যাশনাল যে আছে এটা অ্যাকশন নেওয়া হইব। এখানে বলা হয় যে 1 নম্বর যে দাবিটাতে তাদের যে মানে এগ্রিমেন্টে 1 নম্বরে আছে অ্যাকশন ইজ টেকেন এগেইনস্ট ফরেন ন্যাশনালস, মানে 25 মার্চ 1971 এর পরবর্তী সময় যে সমস্ত মানে শরণার্থীরা আসে তাদেরকে এটা they will be treated as foreign national সেটা নিয়ে তো ইন্দিরা মুজিব চুক্তিও একটা হয়েছিল। তো এটা একটা ছিল। 2 নাম্বার ছিল রেস্টোরেশন অফ ল্যান্ড রেস্টোরেশন, এই পার্টটাও তাদের ছিল মানে ইয়াতে কি বলে ওই এটিতে এগ্রিমেন্টে। 3 নাম্বার ছিল ইন্ট্রোডাকশন অফ ইনার লাইন পারমিট, খুবই গুরুত্বপূর্ণ। ইনার লাইন পারমিট একদিকে হ্যাঁ একদিকে কিন্তু এটা এগ্রিমেন্ট এসেছে এটা, আচ্ছা এটা কিন্তু এটিটিএফ এর সঙ্গে যখন এগ্রিমেন্ট হয় রাজ্য সরকারে তখন এটাও তাদের মানে দাবি ছিল দাবি না চুক্তি সাইন হয়েছিল। হ্যাঁ চুক্তি সাইন হয়েছিল, চুক্তি মধ্যে এটা কন্ডিশন গুলো এটা। আর এটা ছিল ভিলেজ পুলিশ এডিসির জন্য তৈরি করতে হবে এবং ইনক্রিজ অফ নাম্বার সিট 6 শিডিউলে, যার কারণে 4টা সিট বাড়ানো হয় এডিসিতে। এটা এটিটিএফ এগ্রিমেন্টের ভিত্তিতে করা হয়। আরেকটা হলো সেটিং আপ হবে কালচারাল ডেভেলপমেন্ট সেন্টার। এডিসিতে এখন যে ইয়েগুলো হয়েছে ট্রাইবাল যে কালচারাল যে ডেভেলপমেন্ট গুলো হয়েছে এটা এই এগ্রিমেন্টের ভিত্তিতে হয়েছে। আরেকটা হলো কি ইমপ্রুভমেন্ট অফ ককবরক এন্ড আদার ট্রাইবাল ল্যাঙ্গুয়েজেস, যার কারণে এটার মাধ্যমে আমাদের যে ওই পবিত্র সরকার কমিশন গঠন করা হয় এবং আদার ট্রেডিশনাল ল্যাঙ্গুয়েজে এখন যে সেপারেট যে ডিপার্টমেন্ট করা হয় এটা এগ্রিমেন্টের ভিত্তিতে। আরেকটা হচ্ছে যে রিজার্ভেশন অফ উজ্জয়ন্ত প্যালেস, এখানে খুবই ইম্পর্টেন্ট এই এগ্রিমেন্টে ছিল উজ্জয়ন্ত প্যালেসকে রিজার্ভেশন করার জন্য, প্রিজার্ভ করার জন্য, এটাতে হিস্টোরিক্যাল মনুমেন্ট হিসেবে এটা ট্রিট করার জন্য, যার কারণে এটাকে এখান থেকে বিধানসভা শিফট করে নতুন বিধানসভাতে নেওয়া হয় এবং এটাকে মিউজিয়াম করা হয় এটা। তো এটা সমস্ত হয়েছে এগ্রিমেন্টের ভিত্তিতে। তো আরেকটা হলো রিনেমিং অফ ভিলেজ রিভার্স, এখন যে সমস্ত নদী নালার নামগুলা চেঞ্জ হয়ে গেছে এইগুলোকে আবার রেস্টোর আনা ফিরিয়ে আনা এগুলোকে, এটা এই এগ্রিমেন্টটাও ছিল। তারপরে বিভিন্ন রকম রিসেটেলমেন্ট এডিসি, তো সমস্তগুলা এই যে এটিটিএফ এর যে এগ্রিমেন্টের মানে ইয়াতে এটাও ছিল। এবং ওইটা শুধু এটা না, তাদের এখানে আরেকটা ইয়ে ছিল দিবান না, এটা এগ্রিমেন্ট ছিল যে আবার এডিসিকে রিডিমার্কেশন করা, যার কারণে 1 ম্যান কমিশন গঠন করা হয়, গঠন করে আবার রিডিমার্কেশন করা হয়। তো এটার অর্থটা কি, তো পলিটিক্যালি ভাবে যেগুলো করা হচ্ছে না বা করা যায় না বা করে না এইগুলা এগ্রিমেন্ট করে
মানে জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে এগ্রিমেন্ট করে 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 মানে করা হয়। যেগুলো গণতান্ত্রিক পদ্ধতিতে আপনারা বলছেন গণতান্ত্রিক পদ্ধতি হয় না, সেটাতে অগণতান্ত্রিক পদ্ধতি গিয়ে একটা মাস ডিস্ট্রাকশন করলে পরে তখন এগুলো মানে স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের নজরে আসে, তখন সেটা হ্যাঁ। ওনারা ডেকে পাঠান সেই জায়গাতেই। এখন যদি গভর্নমেন্ট এই দাবিগুলো সম্পর্কে তখনকার যেই সরকারই থাকুক, বিভিন্ন সরকার বিভিন্ন সময়ে কাজ করে গেছে, ত্রিপুরায় ক্ষমতায় থেকে গেছে, তো হ্যাড দে বিন ভেরি কনসাস এবং ওইসব দাবির প্রতি তাদের যদি সহমর্মিতা যদি থাকতো এবং সেই সব দাবি পূরণ করার দিকে যদি তাদের নজর থাকতো, তাহলে উগ্রপন্থার সৃষ্টি হয় না। তাহলে দেখা যাচ্ছে কি যে ক্ষমতায় যারা আছে, হু এভার মেবি দ্য পার্টি যারাই হোক, ক্ষমতায় যারা আছে তারা সবসময় দেখছে যে যতক্ষণ না পর্যন্ত বন্দুক না ধরছে, যতক্ষণ না পর্যন্ত অগণতান্ত্রিক উপায়ে না যাচ্ছে, তাদেরকে কিছুই দেওয়া হবে না। প্রুভিং দিস টাইম এন্ড এগেইন। ওকে, তাহলে এখন প্রশ্ন সেখানে মঙ্গল কিছু বলছিলেন আপনি? না, আমি যেটা বলতে চাইছিলাম যে 1978 থেকে আমরা যদি ধরি, একটা বেঞ্চমার্ক যদি ধরি, টিএনবি থেকে আমরা বেঞ্চমার্ক ধরলাম, সেখান থেকে এখন 1978 থেকে 2024 এতগুলো সংগঠন, এতগুলো মাস ডিস্ট্রাকশন, এতগুলো মানুষের জীবন, এতগুলো নারীদের সম্ভ্রমূল সবকিছুর পর যদি এই ধরনের, যখন আপনি বলছেন যে এই ধরনের অগণতান্ত্রিক সংগঠনগুলো বা বিচ্ছিন্নতাবাদীরা প্যারালালি পলিটিক্যাল পার্টির সঙ্গে চলেছে, তাহলে এতদিনে কিছুই হলো না? হ্যাঁ, প্রশ্নটা সেখানে। একমাত্র যদি আমরা এখন অবস্থায় দাঁড়িয়ে যদি আমরা এটা পর্যবেক্ষণ যদি করি যে কি হলো, তাহলে এতদিন কি করলাম, এখন অবধি যদি দেখে ডেমোক্রেটিক ওয়েতে যদি মুভমেন্ট করে কিছু যদি পাওয়া যায় যদি বলে, তাহলে পরে শুধুমাত্র শিক্ষিত ডেমোক্রেটিক ওয়েতে যদি আমরা বলি এখন যে রাজনৈতিকভাবে ডেমোক্রেটিক ওয়েতে মুভমেন্ট করে কি পেয়েছে ট্রাইবেলরা, এই কথাই যদি আমরা প্রশ্ন যদি করি, এটার উত্তরটা যদি যায়, তাহলে শুধুমাত্র একটাই আছে, এটা শিক্ষিত। এডিসিতে শিক্ষিত হয়েছে। এটা একদিকে হইলে তৎকালীন যে টিউজিএস এর আন্দোলন, সঙ্গে সঙ্গে এখানে আমাদের লেফট ফ্রন্টের আন্দোলন ছিল, তাদের সাপোর্টও ছিল ওখানে, যার কারণে এটা তখন কংগ্রেস সরকার ছিল, কেন্দ্রীয় কংগ্রেস সরকার ছিল। তো এটাই একমাত্র পলিটিক্যাল যে মানে ইয়েটা, তাদের যে উইলিংটা দেওয়ার জন্য যে ইয়েটা, এটা শুধুমাত্র শিক্ষিত। আদারওয়াইজ যত রকমগুলো এখন হয়েছে সমস্তগুলো এগ্রিমেন্টের ভিত্তিতে, সমস্তগুলা কোনোটাই আপনি দেখবেন না যে এইরকম আমরা সে রিজার্ভেশন, এই যে রিজার্ভেশন যে ইস্যুগুলো এসেছে, এটা কি রিজার্ভেশন এমনি এসেছে? এটা রিজার্ভেশন করা দেওয়ার জন্য পর্যন্ত মানে এগ্রিমেন্টে আছে। এটাও মানে কি কয় টিএনবি অ্যাকর্ড থেকে আছে, সব মানে ইয়াতে আছে। এবং এই যে ল্যান্ড রেস্টোরেশন, এই ল্যান্ড রেস্টোরেশনকে কোনো পলিটিক্যাল পার্টি দিয়েছে না। ল্যান্ড রেস্টোরেশন ম্যাটারটা আমাদের যে 187 আমাদের যে মানে ইয়াটা, এটা আমাদের 1975 ছিল। আমাদের টিএলআরএল অ্যাক্টে 1975 ওইটা ছিল, কিন্তু এটা কার্যকর করা হতো না, ফাইল চাপা রেখে দেওয়া। হ্যাঁ, কার্যকর কখন হয়েছে? এটা 1996-এ, যখন এটা নিয়ে যখন মানে টিএনবি এগ্রিমেন্ট করে আসা হয়, টিএনবি এগ্রিমেন্টে ওই ল্যান্ড এলিনেশন ম্যাটারটা দেওয়া হয় এবং ল্যান্ড রেস্টোরেশন করতে হবে। এখন এখানে প্রশ্ন এটাই জাগে যে আপনারা যেটা বলছেন যে তাহলে তো উগ্রপন্থার পথ বেছে নেওয়া হচ্ছে এবং তারপর কিছুদিন পর তাদেরকে পুনর্বাসন দেওয়া হচ্ছে এবং পুনর্বাসনের সঙ্গে কিছু এগ্রিমেন্ট করে তারপর নিগোষ্ঠীদের জন্য কিছু সুযোগ সুবিধা নেওয়া হচ্ছে, তাহলে কি এটাই কি পথ? এবং এই যে এখন কত প্রশ্ন হচ্ছে যে এই যে যারা সারেন্ডার করলো, যারা আজকে সারেন্ডার করছে, বা আজকে থেকে 15-20 বছর আগে আমরা তেমন কোনো উগ্রপন্থী কার্যকলাপ দেখিনি, তাহলে কি এই 15-20 বছর ধরে নিগোষ্ঠীদের কোনো ধরনের উন্নয়ন হয়নি, হচ্ছে না? উন্নয়ন কি আটকে রয়েছে? পলিটিক্যাল পার্টি যদি আপনি বলছেন, পলিটিক্যাল পার্টি যদি আমরা ধরে নিলাম যে কেন্দ্রে যারা আছে বা রাজ্যে যারা আছে ওরা যদি নিগোষ্ঠী অংশের মানুষ না হয় তাহলে একরকম বিষয়, কিন্তু আমরা এডিসিতেও যখন দেখছি নিগোষ্ঠী অংশের মানুষ, বা আজ যখন বর্তমানে তিপ্রামথা তারা সম্পূর্ণ নিগোষ্ঠী, তারাও যখন এডিসিতে আছে, তারা রাজ্য সরকারেও আছে, এবং এর আগেও টিউজিএস ছিল, বা বামফ্রন্টের সময়ও কিন্তু অনেক নিগোষ্ঠী অংশের মানুষ মুখ্যমন্ত্রীও ছিল এবং অন্যান্য মন্ত্রীও ছিল, তাহলে সমস্যাটা কোন জায়গায়? আন্তরিকতার অভাবটা কোন জায়গায়? আন্তরিকতার অভাবটা ওইটাই মেন, আন্তরিকতার অভাব। আরেক দিকে হইলে আমি যদি দলগতভাবে
পলিটিক্যাল ইন পাওয়ার যে আছে সেই দেখবে সমস্তগুলা। আমরা যদি একটা ওই পিরিয়ডটা যদি দেখি আপ টু 78 অব্দি যদি দেখি, তো একটা পার্ট ছিল, একটা পলিটিক্যাল পার্টির পার্ট ছিল। তারপর 78 টু 88 অব্দি আরেকটা পার্ট ছিল, 88 টু 93 অব্দি একটা পার্ট ছিল, 93 তো 2018 অব্দি একটা পার্ট ছিল। আপনি যদি এই পার্টগুলো যদি দেখে যান, তাহলে পরে দেখবেন যে কোন পিরিয়ডে কোন সময়ের মধ্যে কি কি মানে ট্রাইবেলদের জন্য কাজ হয়েছে। এবং যতগুলো আমি এই কারণে এটা বললাম যে শুধু পলিটিক্যাল যে মানে ইয়ে নিয়ে, ধরুন আমি পলিটিক্যাল বলবো না, আমি সরকারের কথাই বলবো। সরকার তো এটা সংবিধানের অনুযায়ী চলতে হয়, আমাদের ভারত সংবিধান অনুযায়ী। আমাদের সংবিধানে বলা আছে যে ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি। এখানে স্টেট তার যে জনগণের জন্য, এখানে ট্রাইবেলদের জন্য বা যারা একদম ডাউন টু নিচে, যারা একদম ইয়াতে আছে, সোশিও ইকোনমিক কালচারালি ব্যাক মানে নিচে আছে, তাদেরকে কিভাবে আপলিপমেন্ট করতে হইব, তাদের কৃষ্টি সংস্কৃতি সমস্তগুলো এই নিয়ে এটা স্টেট গভর্নমেন্টই তৈরি করতে পারে। এটা এটার জন্য কোনো মানে সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো কিছু করতে না, এটা স্টেট গভর্নমেন্ট নিজেই তৈরি করতে পারে। এবং এগুলো আমাদের এখানে হয়েছে কিনা, যদি হয়ে থাকে কি কি হয়েছে, এটা প্রশ্ন জাগে এটা। তো এখন আমরা যদি এটা যদি সমস্তগুলো যদি ক্যালকুলেশন করে দেখে আজকে অবধি কোনো কিছুই সরকারের পক্ষ থেকে এরকম কিছু কিছু মেজর ইস্যু সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে সেরকম কোনো চোখে পড়ার মতো নেই। ওকে, আপনাদের দুজন কাছে একটা প্রশ্ন রাখছি। যে বিষয়টা আপনারা বলছেন, যেহেতু যে সরকার আন্তরিকভাবে কিছু করে না বা পলিটিক্যাল পার্টিরা কিছু করতে চায় না বলে এই ধরনের পথ অবলম্বন করতে হয় বারবার নৃগোষ্ঠীদের। এখানে এনএলএফটি যে অনেকবারই স্প্লিট হয়েছে, এনএলএফটির যে সংগঠনটি সে বিভিন্ন নেতৃত্বের আন্ডারে বিভিন্নভাবে স্প্লিট হয়েছে, ভাগ হয়েছে, বিভক্ত, দ্বিধা বিভক্ত হয়েছে। এখন সে নয়নবাসী জমাতে এবং বিশ্বমোহন দেববর্মা যখন স্প্লিট হয়, এখানে কয়েকটা ফ্যাক্টর বলা হয় এবং বলা হয় বারবার, এই ফ্যাক্টরগুলো নৃগোষ্ঠীদের উন্নয়নের পথে আসল বাধা। যে কোনোভাবে আপনি দেখুন না কেন, অনেকে বিশেষজ্ঞরা বলেন যে আপনি যে কোনোভাবে দেখুন এই ফ্যাক্টরগুলোই কাজ করে। বলা হচ্ছিল যে যশোয়া দেববর্মাকে রাজা ঘোষণা করতে চায়নি বিশ্বমোহন দেববর্মা। রাজা ঘোষণা করার, কিং অফ কিংডম অফ ত্রিপুরা ঘোষণা করতে চাওয়া হয়েছিল যশোয়া দেববর্মাকে নয়নবাসী গ্রুপ থেকে, যেটাকে বিশ্বমোহন দেববর্মা চায়নি। ওকে, সিনিয়র লিডাররা যে ফান্ড ছিল, সংগঠনের যে ফান্ড ছিল, উগ্রবাদী সংগঠনের ফান্ড থাকে, সেই ফান্ড নয় করছিল। ওকে, ল্যাভিশ লাইফস্টাইল অফ সিনিয়র লিডার্স এবং ফোর্সিবলি কনভার্সন অফ ট্রাইবাল কমিউনিটি টু ক্রিশ্চিয়ানিটি। বিভিন্ন ট্রাইবেল যে যারা গ্রামগঞ্জে আছে, সহজ সরল ট্রাইবেলদের, যাদেরকে ধর্মীয় বা ধর্মের পরিবর্তন এবং কনভার্ট করা হচ্ছিল খ্রিস্টান। বলছে এই যে জায়গাটা, এটাই মূল সমস্যা। এই যে 4-5টা পয়েন্টই, এগুলো আপনি যুগ মানে ডেকেডকে ডেকেড পাল্টেছে, দশককে দশক পাল্টেছে, এই সমস্যাগুলো পাল্টায়নি। এটা কিভাবে দেখছেন? দেখুন, আপনি যে প্রসঙ্গগুলো তুললেন, যে উগ্রপন্থী যে দলগুলো ছিল ওরা আন্ডারগ্রাউন্ডে থাকাকালীন ভেঙে ভাগ হয়েছে। তো এটা তো শুধু উগ্রপন্থী দল না, পলিটিক্যাল পার্টি ভাগ হয়েছে, কংগ্রেস কবার ভাগ হয়েছে, একদম কমিউনিস্ট পার্টি কবার ভাগ হয়েছে। সো এই যে ভাগ হওয়ার ব্যাপারটা, এটা শুধু একটা ফ্যাক্টরের উপরে নির্ভর করে না, সেখানে ব্যক্তি সত্তার সংঘাত আসে, অন্যান্য বিভিন্ন ধরনের আভ্যন্তরীণ একটা সংঘর্ষের ব্যাপার থেকে যায়। সো দিজ আর হোয়াট টু সে ইউনিভার্সাল। এটা হয়, সবার সঙ্গে হয়, সমস্ত সময়ে হয়, আগেও হয়েছে, এখনো হয়েছে, পরেও হবে। পরে যদি হয়ে মানে এরকম যদি কোনো কিছুর সৃষ্টি হয় তখনও হবে। দিজ আর, সেটাকে অন্য নজরে দেখতে হবে। এখন হলো যে ন্যারেটিভ ক্রিয়েট করা। আপনাকে প্রথমে ত্রিপুরার ডেমোগ্রাফিটা বুঝতে হবে। ত্রিপুরার ডেমোগ্রাফিটা কি ছিল? একটা সময় ছিল এখানকার যে আদিবাসীরা, দে ওয়ার দ্য মেজর চাঙ্ক। 1951-এ প্রায় 53% ছিল, 53%। ওকে, ঠিক আছে। এইবার বাংলা ভাষাভাষী জনগোষ্ঠী যারা ছিলেন তখন, তাদের মধ্যে ম্যাক্সিমাম ছিলেন মুসলিম। সেই কথাটা একবারও বলা হয় না, একবারও কিন্তু বলা হয় না, কোথাও লেখা নেই। কিন্তু হিস্ট্রি সেজ দ্যাট ম্যাক্সিমাম অফ দ্য বেঙ্গলি স্পিকার্স up to 1953 were the Muslims. আচ্ছা, ঠিক আছে। কিন্তু এরপরে মুসলিমদের সঙ্গে
হিন্দু বাঙালি যারা আছে এদের মধ্যে এক্সচেঞ্জ অফ প্রপার্টি হয়েছে। হওয়ার পরে যে এখানে যে জনস্রোত আসা শুরু হলো, তো ট্রাইব এখানকার যা আদিবাসী যারা তারা সংখ্যাগরিষ্ঠ থেকে সংখ্যালঘিষ্ঠ হয়ে গেলেন। আচ্ছা, এর সঙ্গে আরেকটা জিনিস বুঝতে হবে যে রাজন্য আমল থেকেই ত্রিপুরার যে অ্যাডমিনিস্ট্রেশনটা ছিল, অ্যাডমিনিস্ট্রেশনের মাথায় কিন্তু উপজাতীয় অংশের লোকেরাই ছিলেন, একদম মাথাতে। ঠিক আছে, সেটা কিন্তু পরিবর্তন হয়নি। এবং সেই জায়গা থেকেই আদিবাসীদের মধ্যে একটা ইয়ে কাজ করতো, একটা সেন্টিমেন্ট কাজ করতো যে আই এম বিং নেগলেক্টেড। এই জায়গাতে তো আমার লোক থাকার কথা, এই জায়গাতে তো আমার লোক থাকার কথা, কেন নেই? তো এই যে সমান অধিকারের যে প্রশ্নটা এবং সমানভাবে উন্নত হওয়া বা উন্নতির সুফলটাকে সমানভাবে পাওয়ার যে ব্যাপারটা, সে ব্যাপারটা পায়নি। এবং পায়নি বলেই তাদের মনে একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং সেই ক্ষোভটা এখনো আছে। আপনি সাধারণত ভাবে ককবরেকের কথাই ধরুন, লিপি বিতর্কের কথাই ধরুন, যে লিপি বিতর্ক সেই কবে শ্যামাচরণ ত্রিপুরা, তারপরে পবিত্র কর ওনারা বলে গেছেন, পবিত্র সরকার ক্লিয়ার কাট বলে গেছেন যে ত্রিপুরার যারা ককবরক ভাষাভাষী তাদের বেশিরভাগ লোক রোমান স্ক্রিপ্টকে পছন্দ করছে। তো এটা মানতে কি আপত্তি আছে? তাহলে এখানকার যে গরিষ্ঠ যে জনগোষ্ঠী, রোমান স্ক্রিপ্টও যদি এখনো কোনো উগ্রপন্থী কোন এক্সট্রিমিজমের মাধ্যমে যদি স্ট্রং যদি মানিয়ে করতো, হোল্ড করে যদি এগ্রিমেন্ট আসতো, তাহলে পুরো এগ্রিমেন্টের মাধ্যমে কিন্তু আবার আসতে পারে। এটা ভুল বার্তা যাবে আবার, এটা ভুল বার্তা যাবে। না, আমি কি কারণে বলছি এটা, আমি কি কারণে বলেছি এটা বোরোল্যান্ডে বিএনএলএফ, বোরোল্যান্ডের যে মানে লিবারেশন যে মানে ফ্রন্ট ছিল, তারা এগ্রিমেন্ট করে তারা এর সিধে ইনক্লুড করেছে বোরো ল্যাঙ্গুয়েজকে। যদি পলিটিক্যালি তো তারা তো অনেক বছর তারা তো আন্দোলন মুভমেন্ট করেছে, কিন্তু পারে কোনোদিন পারে না। এখানে প্রশ্নটা এখানে বিকাশবাবু যে কথাগুলো বলছিলেন যে উপজাতি সেই যখন ডাইনাস্টির আমল থেকেই মাথার উপর ছিল, অ্যাডমিনিস্ট্রেশনের উপরে ছিল, তার জন্য নেগলেক্টেড ফিল করেছে নিগোষ্ঠীর মানুষ। এখন প্রশ্ন তো সেই জায়গায় যে ধরুন যারা ভেতরে আছে, যারা এখনো যারা মানে নেগোষ্ঠী অংশের মানুষ যারা মাথার উপর যারা বসে আছে, তারা কি করছে? আজকে এডিসির দিকে তাকালে পরে অনেকই প্রশ্ন, এডিসির দিকে তাকালে পরে ইভেন কি আমি অ্যাড করে দিই, আপনারা লিপি নিয়ে কথা বলছিলেন, লিপির জন্য আমরা তো বিধানসভা গেল 3 দিন, আমরা দেখলাম না তো কাউকে কোনো লিপি নিয়ে কোনো কথা বলতে। হোয়াইট হ্যাপেন, এটা কারা বলবে না? ত্রিপুরা আপনারা এডিসিতে রয়েছে, সরকার রয়েছে, কেন বলছেন? প্রশ্ন তো উঠবে এবং দে হ্যাভ টু আনসার। আপনি এটা কোনো সময় মনে করবেন না যে আজকে ত্রিপুরামথার যারা গেছে বা ত্রিপুরামথা ছাড়াও তো আরেকটা পার্টি আছে, একদম আগেও যারা ছিল, আইপিএফটি আছে। হোয়াই দে আর নট রেজিং দিস ইস্যু ইন দ্য ফ্লোর অফ দ্য অ্যাসেম্বলি? এবং এটা তো শুধু মঠায়, তাদের কাছে কিন্তু শুধু মঠায় এখন না, তো এটা তো ভেরি সেন 50 দশক থেকে তো, আর শুধু তাদের কেন ছিল না, সব পলিটিক্যাল পার্টি, গণমুক্তি পরিষদ, হোয়াট দে আর ডুইং। এখন সিপিএম এর যারা আছে গণমুক্তি পরিষদের ছত্রছায়ায় যারা আছেন, হোয়াট দে আর ডুইং। না, এই মুহূর্তে গণমুক্তি পরিষদ আগে কি করেছে আমরা প্রশ্ন করতে পারি, কিন্তু এই মুহূর্তে তারা বিরোধী ত্রিপুরামথা বিরোধী আসলে ছিল, তারা আওয়াজ করেছিল, কিন্তু সরকারে কি তারাও তো বিরোধী পক্ষে আছে, ঠিক আছে, কিন্তু তাহলে কি বিরোধী পক্ষে আছে বলে কি ওরা কথাও আওয়াজও তুলবে না? না, সেটাই প্রশ্নটা সেই জায়গাতে সেখানেই বলা হয় যে বিশেষজ্ঞরা বলেন যে চিত্রটা প্রায় একই। ওই যে সিনিয়র লিডার্সদের ল্যাভিশ লাইফ লিড করার ব্যাপারটা, ফান্ড নয়ছয়ের কথাটা, যেটা এনএলএফটি স্প্লিট হওয়ার কারণ বারবার বলছে নিগোষ্ঠীদের উন্নয়নের পথে, এটাই কিন্তু অনেক সময় বাধা হয়ে দাঁড়ায়। এখন প্রশ্ন হচ্ছে যে যারা সারেন্ডার করলেন, আপনাদের কাছে ভিন্ন মত চাইব, অনুষ্ঠানে খুব বেশি সময় নেই, যারা সারেন্ডার করলেন, যারা উগ্রপন্থীর পথ বেছে নিয়েছিলেন, এবং নো ডাউট যে কোনো কারণে হোক এটাকে কোনোভাবে সাপোর্ট করা যায় না, আমাদের মতো দেশে, ভারতবর্ষের মতো দেশে প্রচুর মানুষ হত্যা করেছেন এরা, এদের হাতে রক্ত ঝরেছে প্রচুর, বহু মা বোনেদের সম্ভ্রম লুট হয়েছে, মানুষের সহায় সম্বল লুট হয়েছে, খুন করা হয়েছে মানুষকে। এখন তারা সারেন্ডার করলেন, তাদের কি আইনের আয়তায় আনা উচিত বলে আপনারা মনে করেন? তারা তো এটা
এটা নির্ভর করছে যে এই যে ত্রিপাক্ষিক বা দ্বিপাক্ষিক চুক্তি যেটা হয়েছে সেখানে ইন্ডেমনিটির কোনো ব্যবস্থা রাখা হয়েছে না আমরা তো বলতে পারি না। ওখানে যদি কোনো ইন্ডেমনিটির ব্যবস্থা যদি রাখা হয় তাহলে একটা কথা, যদি ইন্ডেমনিটি যদি ব্যবস্থা যদি না রাখা হয় না, এখন অব্দি যতগুলো এগ্রিমেন্ট দেখেছে আর কি, যারা একদম হিনিয়াস ক্রাইম এগেইনস্ট দ্য উমেন, যত এখন অব্দি যত এগ্রিমেন্ট আমি দেখেছি, মানে ওইটা বাদে সমস্তটাই সব কি বলে এটা উইথড্র করে নিয়েছে সরকার। ওকে, সবগুলোকে কি মানে মাফ করে দেওয়া, ক্ষমা করে দেওয়া হয়েছে। তাহলে মঙ্গলবাবু, আপনি আইন নিয়ে কাজ করছেন, আপনি আইনজীবী, জানতে ইচ্ছে করে যে ওই যে পরিবারগুলো যারা তাদের পরিবারের সদস্য হারিয়েছে বা পরিবারের সবকিছু হারিয়েছে, সে যে কোনো কমিউনিটির হয়ে থাকুক, আমরা যখন সন্ত্রাস যখন হয়েছে সব দিকেরই হয়েছে, সব পক্ষেরই নষ্ট হয়েছে, তারা বেসিক্যালি তাহলে বিচার পায় না। এটা খুবই মানে এটা দুঃখের বিষয়। এটা যে সময় মানে পরিস্থিতি মানে যে সময় হয়েছে ওই সময়টা এটা ভাবতে গেলে পরে আরো অনেক মানে এটা দুঃখের বিষয় এগুলা। কিন্তু একটা সবাইয়ের যদি যতটুকু আমার একটু ধারণা আর কি আমার ইয়েতে, সবাইকে সেরকম ভাবে উপযুক্ত ক্ষতিপূরণ বা কোনো কিছু দিতে না পারলেও সরকার কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে দিতে চেষ্টা করেছে এবং দিয়েছে। এটা যে কোনো সরকারে হোক, এটা মানে ইয়ে না, এনি পিরিয়ডে। ধরো ওইখানে আমাদের এক্সট্রিমিজের এগেনস্টে যারা মারা গেছে ডিউ টু এক্সট্রিমিজ, তার নেক্সট কিন যারা আছে, যে সরকারের আত্মীয় স্বজন যারা আছে, এটা ডাইন হার্নেস হিসাবে তাদেরকে কেউ কেউ চাকরি দিয়েছে, কেউ কেউ টাকা দিয়েছে, বিভিন্ন ক্ষতিপূরণ সামান্য হোক সেরকম মানে একদম মানে ইয়ে না, এটা ইরেসপেক্টিভ অফ যতটুকু সরকার পারে কিন্তু সেগুলো কিন্তু দিয়েছে এগুলো। তো এটা এখন এটা তো অবশ্যই মানে এটা দুঃখের বিষয় যেগুলো মানে ইয়ে হয়েছে, এটা তো এখন কিছু করার। ওকে, অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। একটা শেষ প্রশ্ন আপনাদের দুজনের কাছেই। বিকাশ বাবু, আপনার কাছে প্রথমে, ত্রিপাক্ষিক চুক্তির পর শান্তি চুক্তি, রাজ্যবাসী কি পেল এবং নৃগোষ্ঠী অংশের মানুষ কিভাবে উপকৃত হবে? সেটা তো এখন আমরা কিছুই বলতে পারছি না যতক্ষণ না পর্যন্ত যে চুক্তিটা যেটা হয়েছে সেটা এখনো প্রকাশ্যে আসেনি। তো উইদাউট গোয়িং থ্রু দ্য লাইন হোয়াট ইজ রিটেন ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তো আমার মনে হয় না যে কোনো কিছু মন্তব্য করার মতো জায়গাতে আমরা আছি বলে। তবে এতটুকু আমরা আশা রাখতে পারি যেন এটাই যেন শেষ হয়, এটাই যেন শেষ হয় এবং ত্রিপুরাতে আর যাতে কোনো ধরনের উগ্রপন্থার জন্ম না হয় সেটা আমি প্রার্থনা করব। একদম। মঙ্গলবাবু? হ্যাঁ, সেম একই দাদার সঙ্গে আমি সহমত যে ভবিষ্যতে এরকম আরো উগ্রপন্থার পথ বর্তমানে যে প্রজন্মের লোকরা, ছেলেরা রয়েছে, যে লোকরা রয়েছে, তারা যাতে ওই পথে না যায়, এটাই আমারও। না, এর সঙ্গে আরেকটা লেজ জুড়ে দেওয়া যায় যে সরকারের কাছেও আবেদন থাকবে যে আমি সেটাতে আসছিলাম যে এক্সট্রিম জায়গাতে যাওয়ার আগেই যাতে সরকার যা ক্ষোভ বিক্ষোভ এবং নানা ধরনের দাবি দেওয়া রয়েছে সেটা পূরণ করার জন্য যাতে আগে থেকে ব্যবস্থা করেন, আগে থেকে যোগ্য পদক্ষেপ নেন। এখন রাজ্যের সব অংশের নাগরিকদের মধ্যে শান্তি সম্প্রীতি বা আমাদের যে সৌভ্রাতৃত্ব বজায় রাখতে গেলে রাজ্যের সার্বিক উন্নয়ন এবং সকল রাজ্যবাসীদের একসঙ্গে কোনো জাতি ধর্ম বিভিন্ন কমিউনিটি না দেখে সবার আর্থিক সচ্ছলতা কতটা প্রয়োজন এই মুহূর্তে বলে মনে করেন মঙ্গলবাবু? আর্থিক সচ্ছলতা পাশাপাশি আর্থিক সামাজিক সবকিছুর সচ্ছলতা কতটুকু প্রয়োজন? আর্থিক সচ্ছলতাই সবচেয়ে প্রয়োজন, এবং যার কারণে সমস্ত কিছুর মানে নষ্টের গোড়া হইলে টাকা। যদি টাকা আমার যদি ঠিক থাকে, আমার যদি সুস্থভাবে চলার জন্য মানিয়ে থাকে, তাইলে পরে সবটাই ঠিক। যত কিছুই জট ঝামেলা হয় শুধু আর্থিকের কারণে। আর্থিক যদি ভালো থাকে, গ্রামাঞ্চলে যে ছেলেরা এখন যদি আমরা দেখি, এই যে আগে তো ঠিক আছে মানে অনেক লেখাপড়া সেরকম নেই, সেরকম মানে এই জায়গাতে আমি একটু অ্যাড করছি যে আমি জানি না ত্রিপুরার কোনো সংগঠন বা কোনো সংস্থা, সংগঠন বলবো না, কোনো সংস্থা, সামাজিক সংস্থা হোক বা কোনো পত্রিকা গোষ্ঠী হোক, কখনো বা সরকার হোক, কখনো কি এটা এই তথ্যটা নেয়ার চেষ্টা করেছে যে ত্রিপুরার প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে বিশেষ করে আদিবাসী গোষ্ঠীর ছেলে মেয়েরা, আমি শুধু ছেলেদের বলছি না, ছেলে মেয়েরা অ্যাবাভ দ্য এজ অফ 20 অ্যান্ড বিলো 40, এই এজ গ্রুপের ছেলেরা প্রতি বছর কতজন ত্রিপুরার বাইরে চলে যাচ্ছে কাজের খোঁজে? আচ্ছা,
ক্যান ইউ ইমেজিন? এমন একটা গ্রাম নেই যে গ্রাম থেকে অন্তত পক্ষে 20 জন ছেলে মেয়ে বাইরে চলে গেছে, কাজ নেই তাদের হাতে। ওকে, কাজের অভাব রয়েছে, আর্থিক অসচ্ছলতা রয়েছে, এবং সেগুলো যদি ঠিক হয় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে, এবং সরকার যেভাবে চেষ্টা করছে এবং যতগুলো প্রকল্পে বাস্তবায়নের চেষ্টা করছে, সেগুলো যদি হয় তাহলে আগামী দিনে হয়তো এই ধরনের সমস্যা আর দেখতে হবে না রাজ্যকে, যেটা আপনারা আশা করছিলেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আছে এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করার জন্য। দর্শক বন্ধুরা, বলা হচ্ছে এই শান্তি চুক্তি শান্তিপূর্ণ, সমৃদ্ধ এবং বিদ্রোহ মুক্ত উত্তর পূর্ব ভারত গড়ে তোলার লক্ষ্যে একটি মাইল ফলক হতে চলেছে। সরকারের প্রতি আস্থা প্রকাশ করে এনএলএফটি এবং এটিটিএফ রাজ্যে ৩৫ বছরের দীর্ঘ সংঘাতের অবসান ঘটিয়ে ত্রিপুরার উন্নয়নের প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। হিংসার পথ ছেড়ে তাদের সমস্ত অস্ত্র ও গোলাবারুদ সমর্পণ করতে এবং তাদের সশস্ত্র সংগঠনগুলিকে ভেঙে দিতে সম্মত হয়েছে এবং দেশের অখণ্ডতা বজায় রাখতে সম্মত হয়েছে। রাজ্যের শান্তি শৃঙ্খলার জন্য তা নিশ্চয়ই এক ইতিবাচক অধ্যায়। তবে আগামী দিনে নৃগোষ্ঠীদের উন্নয়নে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়, নৃগোষ্ঠীদের শিক্ষার উন্নয়নে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়, লিপি বিতর্কের অবসান ঘটে কিনা, সেই দিকে অবশ্যই নজর রাখছি আমরা। তাই আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।